নোবেল একমাত্র ইউনিসই জিতছে, আর কেউ জিতে নাই। এই শফিক বলেন আর তার অ্যাসিস্ট্যান্ট যেটা ঠেলা, সেই তারাই সাংবাদিকতা জানে, আর কেউ সাংবাদিকতা জানে না। ভারতের প্রেস ক্লাব তারে বলতেছে নিঃশর্ত ক্ষমা চায়, যেমন সরকারি পর্যায়ে। কি পর্যায়ে আমরা যে কি পর্যায়ে নির্লজ্জতায়, যদি একটা নোবেল থাকতো নির্লজ্জতায়, তাইলে কয়েকটা নোবেল পাইতো, ইউনুস পাইতো, কয়েকটা আসিফ নজরুল পাইতো, আর কয়েকটা শফিক তো পাইতো, এটা কোনো কথাই নেই। শফিককে দিতে হইব, তাকে আবার নোবেলের সাথে ডাস্টবিনটা দিতে হবে। আপনি দেখেন ইংল্যান্ডে যেখানে তা কিন্তু সবাই একটা ডাস্টবিন, এবং আমার সবচেয়ে মজা লাগছে সাধারণত বুঝতে পারলে, বুঝছেন, আইসা ওই ডাস্টবিন আমার বলা বলতেছে শফিক এবং কিন্তু ইউনিসেফটা দেখে কিছু কিছু সাদা বুঝতেছে শফিকের দরকার ছিল না। চুরের মতো ছাত্রলীগ যেন আক্রমণ করলো লন্ডনে, চুরের মতো সে এইদিকে তাকাইছে, চুরের মতো পালাইছে। এই লোকটার বিশ্বাসযোগ্যতা, মানে তার পক্ষে লোকজন কিন্তু তারা এখন বিশ্বাস করে না, মানে যাচ্ছে তাই কারবার অবস্থা। এইদিকে জামাত পিটাইতেছে এদেরকে, বিএনপিকে জামাত খেসকা মারতে আছে শুধু, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আবার কথা বলতেছে। আপনারা এখানে বোধ হয় বলছি না কিনা আমার ব্যক্তিগত, যে আওয়ামী লীগের পায়ে না ধরা পর্যন্ত বিএনপি বাঁচতে পারবে না, আওয়ামী লীগের পিছনে আবার লাগতেছে। আবার জামাত তাদেরকে আজকে আলটিমেটাম দেওয়া দিচ্ছে। সবকিছু মিলাইয়া যে কি অবস্থা, কি করতে চাইছে আন্তর্জাতিক পর্যায়ে, আপনি জানেন কি অবস্থা এখন শুরু হয়েছে অলরেডি। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে ডাউটি, যেটা বিশ্ববিখ্যাত আইনজীবী প্রতিষ্ঠান, তারা দরখাস্ত দাখিল করছে। ধৈর্য ধরেন না রে ভাই, যুদ্ধ তো সবে শুরু, সবে কলির সন্ধ্যা। শুধু লকডাউন তো হয়েছে ঢাকায়, তারপরে জেলায় জেলায় হবে, থানায় থানায় হবে, উপজেলায় হবে, ইউনিয়ন হবে, সব জায়গায় লকডাউন। এরা কোথাও যেতে পারবে, এরা 5 আগস্টের পরে তারা কিছুটা হইলো বাস্তবতা মানত, কিছুটা তারা হোপ সৃষ্টি করেছিল বিএনপি। এই 15 তাদের ভূমিকা সবকিছু মিলাইয়া, ইউনূস সরকারের এই সরকারের ভূমিকা সব মিলাইয়া জিরোতে চলে এসেছে, যার কারণে তারা এত লাফাইতেছে। ওরা জানে ওরা পায়ের তলের মাটি। সে আসক নির্বাচনে, আমাদেরকে নির্বাচন করতে দিক না। ল্যান্ডস্লাইড কি দেখেছেন? এইবার ল্যান্ডস্লাইড যেটা হবে এটা জীবনে কল্পনা করতে পারেনি। এবং দেখেন আপনি, এদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে, নিজেদের মাঝে মারামারি করতেছে ঠিক, কিন্তু তাদের আবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে আজকে রিজভির বক্তব্য, বাস পুরানা, এই যে কথাগুলো বলতেছে, ওরা নিজেরাই কিন্তু পুরাইতেছে। আমাদের তো এই সন্ত্রাসী রাজনীতি যাবো না, নিজেরাই পুরাইতেছে। ভাই এইটা তো মাত্র কলির সন্ধ্যা। আওয়ামী লীগ, আমি ছোট্টটা আওয়ামী লীগ আপনিও জানেন, আওয়ামী লীগ উজানে নৌকা বাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন জানি ভাটিয়াল হইলেই মাঝি সহ সবার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন যেমন পরিষ্কার জিনিসটা এটা, বুঝছেন? এই জন্য আওয়ামী লীগ বুঝতেছে না, আওয়ামী লীগ বুঝবে আওয়ামী লীগ কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে। এখন এটা পাকটা, এটা ছাগল আছে নাকি গাঁজা করে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে দিয়ে দিচ্ছে। আজকে আমি দেখতেছিলাম যে সে রাস্তার ধারে আর পেট্রোল বিক্রি করা যাবে না, জ্বালানি তেল বিক্রি করা যাবে না। আরে তোর জিজ্ঞাসা করে কি বিক্রি করবে, আর ওইসব আনতে গেলে তোর জিজ্ঞাসা করে আনে নাকি? অস্ত্র আসতেছে ওপেনলি। এই যে মামুনের মাইনা ফারুকের সন্ত্রাস, এভাবে একটা মানুষের মৃত্যু তো আমরা কামনা করতে পারি। অস্ত্র বিমানবন্দর থেকে অস্ত্র লুট হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা কি? বিষয় সে এখন পেট্রোল বোমা, ওই যে গাড়ির আগুন বন্ধ করার জন্য তেল বিক্রি বন্ধ করে দিবে। আপনি স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচার যদি বলে বিশ্বের ইতিহাসে ইউনূস ছাড়া আর কাউকে স্বৈরাচার, এবং খুব চমৎকার ভাবে সে যে, এবং স্বৈরাচারের যত আনুষঙ্গ তার সাথে দরকার সবগুলোই কিন্তু তার কাছে আছে। প্রফেসর ইউনূসের টেস্ট সচিব শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেছেন যা সাংবাদিকতার নীতি নৈতিকতা পরিপন্থী। প্রেস ক্লাব ইন্ডিয়া এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি
গৌতম লাহিড়ীর সঙ্গে আমরা এখন কথা বলবো। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও, তোমার দর্শকদেরও। আপনি তো অনেক সিনিয়র একজন সাংবাদিক, এমন এমন পরিস্থিতিতে আপনার কি কোনো অভিজ্ঞতা আগে ছিল এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া? না, প্রকৃতপক্ষে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে তো এই প্রথম কোনো একটা অনির্বাচিত সরকার আসেনি, এর আগেও এসেছে অনির্বাচিত সরকার, তাই না, যারা মানুষের ভোটে ক্ষমতায় থাকে না, কিন্তু তাদের সচিবরাও এই ধরনের যে মন্তব্য, সত্যি কথা আমি পুনরুক্তি করতেও পারবো না। উনি শুধু এটা না, এটা তো দ্বিতীয় মন্তব্য। প্রথম আর একটা মন্তব্য করেছেন, সেটাও ছাপা যাবে না, মানে মুখে বলা যাবে না। শ্রাবণ মাসের কি একটা উল্লেখ করে কুকুর ফুকুর এসব বলে টলে বলেছিলেন। যাই হোক, কারণ ওটা ওনার রুচি, উনি ওই ধরনের মানুষ, মানে উনি যে ধরনের কথা বলেন তাদের তার নিজস্ব। আমার খুব খারাপ লাগছে দেখে, উনি আমি শুনেছি খুবই শিক্ষিত মানুষ এবং বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেছেন, এমনকি যে সংবাদ মাধ্যমে কাজ করেছেন তারাও শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছে, কেবলমাত্র তো ভারতীয়রা নাইনি, তারাও তো নিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদেরই উচিত ছিল শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া, কারণ আমরা সাংবাদিকতার যে মূল ব্যাকরণ যেটা বুঝি, যেমন শেখ হাসিনা ইউনূস সম্পর্কে অনেক অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো আমি ইউনূসের থেকেও জানতে চাই, আমি তাকেও একই ধরনের সুযোগ দিতে চাই যে তিনি বলুন এই সঙ্গে অভিযোগগুলো সত্য না অসত্য। কিন্তু সাধারণত সাংবাদিকদের একটা সাধারণ একটা ব্যাকরণ আছে, সেটা হচ্ছে যে এক সাংবাদিকরা সাধারণত সাংবাদিকদের বিরুদ্ধে কিছু করে না, বিরুদ্ধে বলে না, যদি আপত্তিজনক কেউ কিছু করে সমালোচনা করে, প্রকারান্তরে বলে বা অন্য কোনো প্রবন্ধ লিখে করে, সেরকম হয়। কিন্তু যে একটা ভাষার শালীনতা, এবং উনি একটা বিশেষ দায়িত্বশীল পদে আছেন। এবার আমি আমাদের যে স্টেটমেন্টটা প্রেস ক্লাব থেকে জারি করা হয়েছে, সেটা আমাকে বলা হয়েছিল যে আমি যদি করি, কিন্তু আমি বলেছিলাম আমি করবো না একটাই কারণে, সেটা হচ্ছে আমি নিজে যেহেতু শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছি এবং উনি আমাকেও তার সঙ্গে জড়িয়ে দিয়েছেন একইভাবে আর কি, এবং যে ভাষায় কদর্য ভাষায় বলেছেন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে না, এটা একটা প্রতিবাদ হওয়া উচিত। আমরা প্রতিবাদ শুধু না, আমরা চাইছি ওনার কাছ থেকে ক্ষমা চাইতে বলছি, ওনাকে ক্ষমা চাইতে হবে এটার জন্য। ক্ষমা উনি চাইবেন কি চাইবেন না সেটা তার বিবেচ্য বিষয়। এই বিবৃতিটা আমরা বাংলাদেশের ইউনূস সরকারের সর্বোচ্চ সর্বমহলে আমরা এটাকে পাঠিয়েছি, কারণ আমরা জানাতে চেয়েছি যে আপনাদের এই সম্মান, সরকারের যে সম্মান, সেটা আমার মনে হয় এই ভদ্রলোক তিনি, আমার মনে হয়েছে এক কথায় বলতে পারি, শুনলে হয়তো অবাক লাগবে, আমার মনে হচ্ছে উনি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নেমে পড়েছেন কাজ করতে আর কি, যাতে ইউনূসের সম্মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এবং আমি শুনেছি একজন ডিপ্লোম্যাট আমাকে বলেছে যে এই ব্যক্তির কারণেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি ঘটছে এবং ইনি প্রতিবন্ধকতা তৈরি করছে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের স্বার্থে এ ভদ্রলোককে ওই পদ থেকে সরিয়ে দেওয়াটা খুব সঠিক কাজ হবে। তাকে আবার সাংবাদিকতার জগতে ফিরিয়ে দিন, যাতে তিনি আবার ভবিষ্যতে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারেন, কারণ তিনি যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিলেন নিয়মিত সেই অফিসে যেতেন, সেখানে গিয়ে সেখানকার খবরও তিনি লিখতেন, সেগুলো আমি শুনেছি সবই, এবং যারা তাকে নিয়ে যেত তারা অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারাই বলেছে। স্টেটমেন্টটা আমার নামে নয়, আমাদের ক্লাবের নিয়ম অনুসারে আমাদের যিনি সেক্রেটারি জেনারেল তিনি হচ্ছেন বলা হয় কার্যত সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি স্টেটমেন্ট করেছেন। এবং ভারতের সাংবাদিকদের সকলের, এবং যারা ইন্টারভিউ নেননি তারাও কিন্তু মন্তব্য করেছেন আমাদের কাছে যে আপনারা কেন কিছু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কেন কিছু প্রতিবাদ করছেন না। সেই কারণেই কিন্তু নিতে হয়েছে, নট দ্যাট কি যে শুধু 3 জন ভারতীয় সাংবাদিক ইন্টারভিউ নিয়েছিল সেই কারণেই এটা প্রতিবাদ হচ্ছে, তা নয়। ভারতের সাংবাদিক কুল প্রতিবাদ করছে আর কি, এবং প্রতিবাদ করছে মানে সত্যি সত্যি বেশ তারা এতটাই অসন্তুষ্ট যে এবং তারা চাইছেন, একজন তো সাংবাদিক আমাদের লিখে পাঠিয়েছেন উনি যদি ক্ষমা না চান তাহলে বয়কট করার কথা ভাবুন। এরকম যেতে যাই না, আমরা ওই ধরনের কোনো এখনো করে সব কিছু ভাবিনি। আমার মনে হয় গুড সেন্স প্রিভেল করবে, তিনি হয়তো বুঝতে পারবেন যে এটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেও চলে, যে আমার কথায় যদি আমরা আহত হয়ে থাকি সেটা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। সেটা প্রত্যাহার করে নিলে আমার মনে হয়
উভয় দেশের সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কটা ভালো থাকবে। এবং একটাই কারণ আমি বলছি যে আমাদের কোনো বিরূপতা নেই, ভারতীয় সাংবাদিকদের কোনো। বাংলাদেশের একটা সাংবাদিক দল কিছুক্ষণ আগে ঘুরে গিয়েছেন, বাংলাদেশের আরেকটি সাংবাদিক দল আগামী ডিসেম্বর মাসে আসতে পারেন বলে আমি শুনেছি। ফলে তাদের সঙ্গে আমরা মত দেওয়া নেওয়া করব, এবং মত দেওয়া নেওয়া করে জানতে চাইবো যে তারা তাদের অবস্থা কি বুঝতে চাইবো, তারাও আমাদের অবস্থা বুঝতে চাইবেন। মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্কে আরো উন্নত করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। সেটা কিভাবে সম্ভব, কার দ্বারা সম্ভব, বা কেন হচ্ছে না, সেই কারণগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, আলোচনা হবে। এটাই আমার মোটামুটি প্রাথমিক বক্তব্য। লবিস্ট ফার্মের মাধ্যমে এরকম ইন্টারভিউ আয়োজন করা যায়, বিলি করা যায়। বিশেষ করে রয়টার মতো প্রতিষ্ঠান সারা পৃথিবীতে তার যে গ্রহণযোগ্যতা, এবং শুধু এইখানে না, তার জুনিয়র একজন বলেছেন রয়টারের সাংবাদিকতার মানও নাকি নেমে গেছে। আপনার এই প্রতিবাদটা আপনার প্রতিবাদটি কিভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে কিভাবে পাঠিয়েছেন? হাইকমিশনের মাধ্যমে? না, আমরা প্রথম কথা হচ্ছে যে হাইকমিশনকে দিয়েছি, হাই কমিশনারকে দিয়েছি, ওখানে যত কূটনীতিবিদ আছেন তাদের প্রত্যেককে পাঠিয়েছি। এমনকি আমরা যেটা এক্স হ্যান্ডেলে যেটা এই মন্তব্যটা পাঠিয়েছি, সেটাকে আমরা ট্যাগ করে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে, ইউনুসের অফিসে। কারণ আমি শুনেছি যে প্রেস সেক্রেটারি তিনি ওই এক্স হ্যান্ডেল ব্যবহার করেন না, তিনি ফেসবুক ব্যবহার করেন। তবে তার কাছে, এবং তিনি একটা ভারতীয় সাংবাদিকদের একটা গ্রুপ তৈরি করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে মতের আদান প্রদান, খবরের আদান প্রদান, উনি ওনার তরফ থেকে কোনো খবর থাকলে বাংলাদেশে সেগুলো সেই গ্রুপে তিনি দেন। সেই গ্রুপের এক সদস্য সাংবাদিক, যিনি হাসিনার ইন্টারভিউ নেননি, এখনো নেননি, এবং নেবেন কি নামে জানি না, তিনি আমাদের স্টেটমেন্টটা ওই গ্রুপে পোস্ট করে দিয়েছেন। ফলে ওটা প্রেস সেক্রেটারি অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং প্রেস সেক্রেটারিরই গ্রুপে পোস্ট হয়েছে। ফলে তিনি যদি বলেন এখন দেখিনি, সেটা অন্য বিষয়। আমার মনে হয় এটা নিয়ে আমি খুব বেশি ওনাকে আর বিব্রত করতে চাই না। আমার মনে হয় উনি হয়তো এখন একটা আমার মনে হয় উনি যথেষ্ট তার জ্ঞানগম্যি আছে, তিনি পড়াশোনা করেছেন। তাকে আমি তো অন্য সাধারণ কোনো সাংবাদিকের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ তিনি বিদেশি পশ্চিমা সংবাদ মাধ্যমে কাজ করেছেন, এবং ফলে তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্য সাংবাদিকদের, আর ভারতের মতো দেশের একটা সাংবাদিকদের, তার সম্পর্কে তিনি সমালোচনা করতে, খবর ভুল হলে প্রতিবাদ করতে পারেন, সেটা কোনো কথা নয়, বা তার কোনো মতামত থাকলে যেটা হয়। কিন্তু প্রেস সচিবের কাজ হচ্ছে, তিনি যার প্রেস সচিব তার ভাবমূর্তিকে উজ্জ্বল করাতে হলো তার প্রধান কাজ। তার কাজ অন্য দেশের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ করা নয়, তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার জন্য দিল্লিতে নিযুক্ত হাই কমিশনার আছে, তাদের এটা কাজ। উনি তাদের কাজটাকেও হাইজ্যাক করে দিচ্ছেন, এবং কি সেটাই সমস্যা হচ্ছে আর কি, না যে উনি তো ওনার যে লক্ষণ রেখাটা কি, গণ্ডিটা কি, কতদূর তিনি পারেন, কতদূর পারেন না, কিন্তু যা করছেন তাতে তিনি যার প্রেস সচিব তার মর্যাদাকে তিনি নষ্ট করছেন। এটা যদি উনি বুঝতে পারেন তো খুব ভালো হয়। তিনি ভাবছেন যে তিনি মোহাম্মদ ইউনূসের একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেত্রীর আক্রমণ করে তিনি হয়তো তার আরো গ্রহণযোগ্যতা তার কাছে বাড়াচ্ছেন, কিন্তু সেটা সঠিক পথ নয়, সেটা ভুল পথ। তিনি সরকারি কর্মচারী, বাংলাদেশের সমস্ত মানুষ, এমনকি আওয়ামী লীগেরও যারা মানুষ, তাদের করের পয়সায় ওনার বেতন হয়। বেতনটা ওনাকে শুধু ইউনূস দেন না, বেতনটা দেয় বাংলাদেশের মানুষের টাকা, যেটা কোষাগারে জমা হয়, তাতে সব পক্ষের মানুষই থাকে, বিএনপি থাকে, জামায়াত থাকে, আওয়ামী লীগও আছে, তাদের ট্যাক্সের পয়সায় ওনার বেতন হয়। সুতরাং তিনি সেই বেতন নিয়ে তিনি কোনো সরকারি নিয়ম অনুসারে সরকারি পদে থাকা মানে তাকে নিরপেক্ষ হতে হয়। হ্যাঁ, তার কাজ যদি বাংলাদেশকে কেউ আক্রমণ করে থাকে, বাংলাদেশ সম্পর্কে কোনো কটু কথা বলতে পারেন, সেটা তিনি প্রতিবাদ করতে পারেন। কিন্তু সেই প্রতিবাদটা করতে গিয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে তিনি কুৎসা করবেন প্রকাশ্যে, এটা অভাবনীয়, এটা কেউ কখনো দেখেন সাংবাদিকতার ইতিহাসে, এটা নজিরবিহীন। অর্থনৈতিক অভিযোগ, কিন্তু এটা অর্থনৈতিক অভিযোগ, টাকার বিনিময়ে।
তার তো তিনি যেখানে চাকরি করতেন এপি, রয়টার্স, এগুলোকে জিজ্ঞেস করলেই পারেন যে তারা কত টাকা পেয়েছে। মানে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় যে নিজে যেটাতে অভ্যস্ত ছিল সে মনে করে যে বাকিরাও সেই একই কাজ করে। আমি তো বলছি না আমার কাছে সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে আমরা প্রফেসর ইউনূসকে আমরা বহু বছর থেকে জানি। ইউনূস সেন্টার সারা পৃথিবীতে কিন্তু লবিস্ট ফার্মের মাধ্যমে কাজ করে, সবসময় আমরা জানি। গত প্রেস সচিব ঠিক সেই রকম মনে করেছেন আপনাদের। এমন একটা সময় সেটা যখন একটা প্রতিযোগিতা সাংবাদিকদের মাঝে, আপনি যেমন একজন প্রতিযোগী, আমিও একজন প্রতিযোগী। আপনি পেয়ে গেছেন, আমি পাই নাই। প্রতিযোগিতা যেখানে ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করেছে রেয়ার ইন্টারভিউ, রেয়ার ইন্টারভিউ। কিন্তু এটা আমরা চাইলেই পাই না, আমরা চাইলেই পাই না, আপনি পেয়ে গেছেন। সেই ঠিক কথা, সেটা ঠিক কথা। এবং সেটা তো আমার মনে হয় প্রত্যেক সাংবাদিকেরই কাজ, তাই না? এবং তিনি তো মানে যখন সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষাৎকার দেবেন, এটা যখন জানতে পারাটাও কিন্তু সাংবাদিকের একটা, আমি বলবো, দক্ষতা, যে তার কাছে এই খবরটাও আসা উচিত যে তিনি এবার সাক্ষাৎকার দিতে রাজি আছেন। ফলে সেখানে ঝাঁপিয়ে পড়ে দেখা যে প্রথম পাওয়া যায় কিনা। প্রথম হলে সবসময় সেটা তো একটা সাংবাদিকতার ইতিহাসে নিশ্চয়ই তার সুনাম বাড়ে। মানে আমার যদি বয়স কম হতো তাহলে হয়তো 2টো প্রমোশন পেতাম, সেটা তো হতে পারতো। কিন্তু আমি তো চাইবো যে, আমি বলছি এর মধ্যে একজন সাংবাদিক যিনি ইন্টারভিউ নিয়েছেন, আমি নাম আর বলছি না, সেটা বললে উনি বুঝতে পারবেন কার কথা বলছি। উনি যে বলেছিলেন আমি মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার চাই এবং সাক্ষাৎকার নিতে চাই, এবং ভারতের জাতীয় দৈনিক এবং ক্রেডিবল নিউজ পেপার, ছোটখাটো সাংবাদিক নয়, অনলাইন পোর্টাল নয়। তখন তাকে সেই জানিয়েছিলেন যে না, মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ান সাংবাদিকদের কোনো সাংবাদিক ইন্টারভিউ দিতে চান না। তারা তার মানচিত্র থেকে ভারতীয় সাংবাদিকদের হটিয়ে দিয়েছেন এবং সেটা প্রেস সচিব সেই সাংবাদিককে বলেছিল। সেই সাংবাদিক তখন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, তাহলে আমি আর জীবনে ইউনূসের ইন্টারভিউ চাইব না। আর সে কারণে সেও চেষ্টা করেছিল কিভাবে শেখ হাসিনার ইন্টারভিউ পাওয়া যায়, এবং শেখ হাসিনার ইন্টারভিউ পাওয়ার পর এখন হয়তো তার মনে হয়েছে যে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার দিলে বোধহয় ভালো হতো। কিন্তু দেখো একটা জিনিস কিন্তু ভাবা দরকার, এইটা কিন্তু দেখো যে ইন্টারভিউ গুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ইউনূসরা করছেন সেইগুলো কিন্তু প্রশ্ন করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রশ্ন তো আমিই করেছি, তার বিরুদ্ধে সেই সময়কার যে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সে প্রশ্ন তো আমিও করেছি, প্রত্যেকে করেছে। সুতরাং আমরা তো তার বিরুদ্ধে যা যা অভিযোগ তার জবাব পাওয়ার একটা চেষ্টা করেছি, যেটা তোমাকে শুরুতেই বললাম। যদি কালকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি পাই, আমি তোমার বক্তব্য জানতে চাইবো, এটা কি ঠিক, এটা কি সত্য। সেই কারণে যে অভিযোগগুলো এতকাল করা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা একটা জবাব দিলেন, তো সত্য মিথ্যা যাই হয় একটা জবাব দিলেন। জবাব দেওয়ার পর তিনি কতগুলো কাউন্টার অ্যালিগেশনও করলেন ইউনূসের বিরুদ্ধে। ফলে আমি তো এখন সাক্ষাৎকার চাইলে আমার প্রথম প্রশ্ন সেটা হবে ইউনূসকে, যে আপনি জমি হাতিয়েছেন কিনা, আপনি গ্রামীণ ব্যাংকের টাকা কর্মক্ষেপ করেছেন কিনা, আপনি গ্রামীণ ব্যাংক বা যতগুলো ব্যাংক আছে তার থেকে আপনার বার্ষিক প্রফিট কত হয়েছে 1 বছরে ক্ষমতায় আসার পর, এবং যে এমপ্লয়মেন্ট এজেন্সি খুলেছেন সেই এমপ্লয়মেন্ট এজেন্সি আপনার কোন কোন দেশে পাঠালেন এমপ্লয়, এবং কি শর্তে পাঠালেন, তাদের কোথায় পাঠালেন। কেউ তো, আমি সত্য মিথ্যা জানি না, কেউ বলেছে ইসরায়েলও নাকি পাঠিয়ে থাকতে পারে, কারণ পয়সার কোনো টাকার কোনো রং হয়, টাকা যে দেবে সেটাই হচ্ছে মহৎ। এটাগুলো সত্যি কিনা, এখন এগুলো তো আমি তো বলছি না যেগুলো সত্য, আমি বলছি এটা তার থেকেই শুনতে চাই। ফলে আমরা তো সকলেই চাইবো যে তারও একটা বক্তব্য সমান গুরুত্ব দিয়ে ছাপা হোক, প্রকাশিত হোক। বাংলাদেশের কাগজে তো ছাপা হচ্ছে, বাংলাদেশের সাংবাদিকদের উচিত যে শেখ হাসিনার বক্তব্য সেটা ছাপা উচিত, সেটাই প্রকৃত সাংবাদিকতা। উনি যে গণতন্ত্রের যে নজির দেখাচ্ছেন, যে ফুরফুরে গণতন্ত্রের বসন্তের বাতাস বইছে, সেই গণতন্ত্রের বসন্তের বাতাসে উনি এক পক্ষের বক্তব্য ছাপাই হবে না। এমনকি ছাপলে সেই সংবাদপত্র গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের কথা তো বাদই দিলাম, ছাত্রলীগ, হিজবুত তাহরির গোটা বিশ্বে নিষিদ্ধ, তার বিবৃতি
বিবৃতি প্রকাশিত হতে পারে, তার যে প্যাড দোকান, তার যে হিজবুত তাহরির যে সংগঠনের প্যাড, তাতে হিজবুত তাহরির ঢাকার ঠিকানা দেওয়া আছে, যেটা ভাবা যায় না। সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ। সেই নিষিদ্ধ সংগঠনের কিন্তু কোনো অসুবিধা নেই, তাদের বক্তব্য ছাপা হতে পারে, হিজবুত তাহরির মিছিল করলে ছাপা হতে পারে, নেগেটিভ পজিটিভ। কিন্তু ছাত্রলীগ, যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত একটি দল, তার বিবৃতি ছাপা যাবে না। যেখানে ছাপবে সেখানে সেই সংবাদ মাধ্যম, গণমাধ্যমকে দেখে নেওয়া হবে। এটা কোন ধরনের মুক্ত গণতন্ত্র? একটু বোঝাবেন দয়া করে মাননীয় প্রেস সচিব। আপনার কাছে গণতন্ত্রের পাঠ নিতে চাই, একটু শিখতে চাই যে একতরফা কিভাবে এইটা হয় না গো, এটা ভুল করছেন। আমার মনে হয়, আমার যেটা মনে হয়েছে, একটু আননার্ভড হয়ে গেছে, আননার্ভড হয়ে গেছে। আমি অন্য একটা চ্যানেলে একটা বিখ্যাত পল রবসনের গানের উল্লেখ করে বলেছিলাম, ওরা ভয় পেয়েছে পল রবসন। কেন ভয় পাচ্ছেন? আপনি আপনার পথে সঠিক জায়গায় আছেন, ভয় পাওয়ার তো কিছু নেই। মানুষ কখন রেগে যায়, কখন কুৎসা করে, যখন সে যুক্তি হারিয়ে ফেলে। কোন বিখ্যাত গানটা? হ্যাঁ, পল রবসন, ওরা ভয় পেয়েছে পল রবসন, এটা খুব বিখ্যাত গান। বাংলায় বললাম, বাংলায় গানটা ইংরেজি গান, কিন্তু পল রবসনের খুব বিখ্যাত গান, তুমি সার্চ করলেই পাবে আর কি। এটা হচ্ছে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে এখন? আমার পরবর্তী পদক্ষেপ আমার কিছু নেই, আমার তো কিছু নয়। এখন ভারতের সাংবাদিক সংগঠন, আজকে তো প্রেস ক্লাব দিয়েছে, এরপরে ভারতের সমস্ত সাংগঠনিক সংগঠন একত্রিত হচ্ছে, একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্ত কিছু নেবে। যে সিদ্ধান্তটার হচ্ছে তারা অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। যে আমার মনে হয় তাকে আমরা সুযোগও দিতে চাই, তাকে সুযোগ দেবো না এরকম করে নয়। তিনি ভুল স্বীকার করতেই পারেন, ভুল স্বীকার করলে ভালো। আবার উপদেশা রাজাকারের বাচ্চা রেজওয়ানা বলতেছে কি, রাজাকারের বাচ্চা বলতেছে কি, আমরা সিদ্ধান্ত, মানে তারা যা সিদ্ধান্ত দেবে সেইটা হবে। পাকিস্তান ঘুরে আসছেন সবার আগে। পাকিস্তান, আপনি আমাদের বলেন কোন রাষ্ট্রের সাথে আমার ভালো সম্পর্ক আছে? একমাত্র পাকিস্তান ছাড়া। পাকিস্তান আমাদের জন্য কি পাঠাইতেছে? মৎস্যের খাদ্যের সাথে আমাদেরকে সে গাঁজা পাঠাইতেছে। পাকিস্তানের অর্থমন্ত্রী আসে, উপপরাষ্ট্রমন্ত্রী আসে, নৌবাহিনীর প্রধান আসে। আপনি বলেন পাকিস্তান ছাড়া বা ইউনুস এত বড় একটা মেডেল নিয়ে ঘুরেছে বলায়, এই উপদেষ্টা হওয়ার পরে দুনিয়ার কোথাও আমার বলে এই এর নামটা কি শাহবাজ ছাড়া কেউ কি ওর সাথে দেখা করছে? বলেন, কেউ দেখা করে ওর সাথে? বলেন না। সুতরাং আমরা যে মানে কি বলবো, কোন জায়গায় আছে এই দেশটা? আবার পাল্টা পাল্টে আছে জামাত সহ ওই 8 দল বলছে যে যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয় তাইলে 26-এ কোনো নির্বাচন হবে না, এবং হুমকি দিচ্ছে জামাত দস্তুর মতো। আজকে জামাত বলছে সংবিধান যদি মানতে হয় তাহলে 2029 সালে ইলেকশন। হ্যাঁ, ওইটাও বলছে। মানে জামাত, আশ্চর্য যে জামাত আজকে হুমকি দিচ্ছে বাংলাদেশের। আজকে জামাত হুমকি দেয়, মানে কই নিয়ে বিএনপির দয়ায় তারা ইলেকশন করলো। 2018 সালের ইলেকশনও 30টা সিট দিল ধানের শেষে। আজকে জামাত তারা হুমকি দিয়ে করোনা করতে চায়। জামাত পাটোয়ারি এদের সুর দেখবেন, ওরা বলতেছে কিন্তু যে বিএনপি শেষ হয়ে যায়, বিএনপি ওরা শেষ করবে। আমরা তো, আপনি তো আগেই বলতেছেন, আমরা তো আগে থেকে বলে আসতেছি। কিন্তু এই যে আমি মানে কি বলবো, কি শুরু হয়েছে? আপনি দেখেন এত নির্যাতনের পরেও সারা দেশে আপনি তো, আমি দেখি প্রতিদিন আপনি খবর হটলাইন খবর দিচ্ছেন। আপনি কোনটা, আপনি তো আমার মনে হয় কাজটা সব দিয়ে দিচ্ছেন কালকে পরশু দিয়ে আমি দেখতেছি। আপনি সারাক্ষণ করতেছেন। আপনি দেখেন সিলেটের মতো জায়গায় বিশাল মিছিল করতেছে, ময়মনসিংহের ইউনিয়নের মেম্বার করতেছে, গোপাল টেকনাফের মতো জায়গায় বিশাল মিছিল। টেকনাফ একটু এর জন্য চিন্তা করতেছি যে করে ইনুবাইকে নিয়ে আর আসে দোকানদেরকে নিয়ে একটু বাকিদের নিয়ে একটু চিন্তায় আছি। তার হাতের কাছে আছে, হাতের কাছে যদি ওই যে টাউটি অ্যাসোসিয়েশন যেটা করছে যে আন্ডার ল ফার্ম, যদি এইটা যদি কাজ করে তাইলে কাজ হইতে পারে।
একটা বিষয় যদি ওরা তুলে ধরতে পারে আইসিটি, যাতে আপনার আইসিসিতে যে চিফ প্রসিকিউটর, এটা কিন্তু মারাত্মক জিনিস, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এইটা তুলছে, প্লাস হচ্ছে তারা যে ইন্ডেমনিটি দিচ্ছে তারা, ওইটা তারা তুলছে কিনা, ওইটা তারা তুলছে না। এটা তো ঠিক আছে, ওই যে বললাম না আইসিটির বিষয়টা হইলো আপনার যেটা, যে প্রসিকিউটর যে এখন চিফ প্রসিকিউটর সে তো ওইদিকে ছিল আগে, এবং এই আদালতটা কেন করা হয়েছে, তারা এই আদালত তো বাংলাদেশের আইনও হয় নাই, শুধু আন্তর্জাতিক আইন আছে না, তার কাঠামোটা কি। আপনি রয়টার ইয়েতে নিউজ উইকে আসবে, যে এটা আমি জানতাম বহু আগে, আর এই সপ্তাহে যে আসবে, তারপরে ইন্ডিয়ান পত্রিকাগুলোতে আসবে, একটার পর একটা সেখানে ইন্টারভিউ আসতেই থাকবে। ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ওনাকে পারমিশন দিয়ে দিচ্ছে দেওয়ার জন্য, আনলক করে দিছে। প্লাস ইন্টারন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে। এই যে আমি লন্ডন গেলাম, আমি কিছু জানি ইন্টারন্যাশনাল কিন্তু কাজ হচ্ছে, কিন্তু যার কারণে দেখবেন ইন্টারন্যাশনাল লবিটা ঘুরতেছে এখন, তারাও দেখছে যে কি অবস্থা। এই ইটালির রাষ্ট্রদূত বলে নাই বিনিয়োগের পরিবেশ নাই, কিছু জায়গায় না ইউনুসে বাতাস দিল, বাতাস কিন্তু ঘুরতেছে, কাজ হচ্ছে। কিন্তু সজীবের জয়ের মতো ছেলে, যে একটু ভদ্র নম্র, কত তারে গিয়া না মগজে তোর গিলু নাই না, সজীবের তো মগজে গিলু আছে, সে পর্যন্ত ট্রেড করতেছে। তার মানে এক লকডাউনে তাদের যে মস্তিষ্ক বিকৃত হয়েছে আর কি অবস্থা শুরু হয়েছে, পাগল হয়ে গেছে একেবারে। ডিএমপি কমিশনার এই বলতেছে আমি তেল বন্ধ করে দাঁড়াইতে দিব না, বিএনপি কথা বলতেছে, যুবদল মিছিল করতেছে, চাকসু রাকসু সবাই মিলে বিবৃতি করতেছে। কুত্তা পাগল হয়ে গেছে না? এরপর যখন জেলায় লকডাউন আসবে, 13 তারিখ নামতে দিবে না মামুনুল হক, 13 তারিখ তো কেউ রাস্তায় নামবে ভাই, এটাই তো আমরা চাই। নামবে তো 10 তারিখে, 12 তারিখে, 11 তারিখ, 13 তারিখে আমি লকডাউনে নামবো কেন? আমি এরা কিন্তু গরম করে দিচ্ছে সারা দেশে, 13 তারিখে কেউ নামবে না। আজকে আমরা দেখলাম, আমরা ওই বুলেটিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন স্টার্ট হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটি বাস বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, লকডাউন শুরু হয়ে গেছে। ওই যে দেখবেন আপনি, আরো স্কুলের ছেলেরা পর্যন্ত রাস্তায় ব্যারিকেড করতেছে, রাস্তায় আগুন জ্বালাইতেছে। জিনিসটাই যে সজীব বলছে বিশৃঙ্খলা হবে। ভিডিও ফুটেজ দেখলাম হচ্ছে গোপালগঞ্জের, স্কুলের ছেলেরা স্কুল থেকে বের হয়ে গেছে, মিছিল নিয়ে বের হয়েছে, পুলিশ আপনি আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি মুক্তিযুদ্ধের সময় 25 তারিখে সেনাবাহিনী কেউ মারা গেছে রাতে, জিয়াউর রহমানকে বাধ্য করা হয় না যুদ্ধ আনতে, বা আর্মি যারা আসছে তাদের মধ্যে কয়জন স্বেচ্ছায় আসছে আমার বল, পুলিশ মারা গিয়েছে ওই সময়, পুলিশ মারা গেছে, ওই সময় পুলিশ এখনো মারা গেছে, পুলিশ এখনো ইপিআর মারা গেছে ওই সময়, ওই যেটা আগে ইপিআর ছিল না পিলখানাতে, তাদের দেশপ্রেমটা আছে, যার কারণে ওই যে মারা গেল পুলিশ আইও মারা গেছে। এখনো কিন্তু তারা ওই যে বললেন, সে কেন দায়িত্বটা নিবে ভাই? সে দেখতেছে না দেশের কি অবস্থা হচ্ছে। সেনাবাহিনী এই যে সমস্যাটা কোন জায়গায়, আমাদের রাজনীতিটা আমরা বুঝতে ভুল করতেছি। বঙ্গবন্ধু রাজনীতিটা আপনি তো ভালো বুঝলেন, উজানের আহ্বাইছেন কি, উনি আর্মির বিরুদ্ধে, পাকিস্তান সামরিক দুইটা স্রোতের বিরুদ্ধে লড়াই করতেছে, পাকিস্তানি সামরিক বাহিনী এবং মোল্লাতন্ত্র, দুইটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এদেরকে আমাদেরকে এই জিনিসটা এখন মনে রাখতে। পুলিশের একটা পরিস্থিতি শুনলাম, পুলিশ প্রতিদিন ট্রান্সফার হয়, এই নতুন নতুন পুলিশ বিভিন্ন দিকে, সে থানাও চিনে না, মানুষও চিনে না, কোনো গোয়েন্দা রিপোর্ট কোনো কিছুই নেই, ভয়াবহ অবস্থা। প্রতিদিন তাদের মোবাইল আবার অফ করে দিচ্ছে, চিন্তা করেন। বুঝছেন না? আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, এই যে আর্মি আর মোল্লারা, এদেরকে আপনি যতই পোষেন না, যতই এখন, এরা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন এরা কোনোদিন আওয়ামী লীগের, আপনি
বঙ্গবন্ধুর সমাপ্তি পড়েছেন, অবশ্যই পড়েছেন, এবং শুধু পড়েন নাই, আপনি আত্মস্থ করেছেন। আমি আপনি বলেন নাই শামসুল হক মৌলানার কথা বঙ্গবন্ধু বলেন নাই 54 নির্বাচনে? উনিও আশ্চর্য হয়ে গেল বঙ্গবন্ধুকে ওই সময় বলতেছে ইন্ডিয়ার দালাল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। সারাক্ষণ এরা এই জিনিসটাই করে, এই জিনিসটা। কিন্তু পুলিশ আপনি জানেন না, 75-এর পরে সিলেটের ওসি আমাদের ছাত্র নেতাকে লস্কর ভাইয়ারা যা ওই সময় যারা ছিলেন তাদেরকে গ্রেনেড দিছিল, যে এই গ্রেনেড যাও, নিয়ে যাও। বিডিআর এই যে আমাদের যে বিডিআর এর ছিল কাহালিতে, সে বলছে তুমি প্রতিরোধ করো, আমরা আসি। ওই সময় কিন্তু পুলিশ আসছিল। ফজলুর রহমান কিন্তু বলে ঘটনাটা যে ভৈরবের ওসি ওনাকে বাড়িতে পাঠিয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর পুলিশ দিয়ে, বুঝছেন? বলছিল অস্ত্র বাইর করেন, ওনাকে বলেছিল আমরা কিছু করতে পারবো না, আপনারা অস্ত্র বাইর করেন। পুলিশ কিন্তু এখন স্বাধীনতার পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে। আর এইবার তো পুলিশ মারা যাবে না ভাই, 3000 পুলিশ মারা গেছে, একজনের বিচার হবে না। আমি কেন মরতে যাব? কেন মরতে যাবো বলেন? বিডিআর কেন মরতে যাবে? আর্মি আসো, আসো না দেখি। মানুষ বাড়বে না তো ওয়াকার, মানুষ তো গোপালগঞ্জে মারছো, এইসব মারো আরো দেখি। বুলকার কই, বুলকার না তুর্ক, এটা কইছে, এটা কই রিপোর্ট তো, এটা জাতিসংঘের রিপোর্টও না। মোমেন সাহেব তো বড় একটা চিঠি দিচ্ছে, আপনি জানেন তো এটা, জানেন তো এটা। ডক্টর মোমেন কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে আন্তর্জাতিক লেভেলে। আমি যদি আন্তর্জাতিক দেখেন সব দিকে ঘুরতেছে, কিন্তু অপেক্ষা করে। এমন একটা মোমেন্টাম তৈরি করছে ইন্টারভিউ গুলো আর কি, এমন একটা সময় এরা হতভম্ব হয়ে গেছে। ইন্টারভিউ এইটা ইন্টারভিউ হতো, বুঝতে পারে নাই যে এইভাবে শেখ হাসিনা ইন্টারভিউ গুলা দিবেন, এইভাবে কথা, এবং তার দৃঢ়তা দেখতেছে, বলিষ্ঠতা, মানে কোন ভয় ডর নেই। এইটাই বঙ্গবন্ধুর কন্যা। উনি বলেছেন আপনি যদি কোনোদিন, আমি আশা করি আপনি উনার ইন্টারভিউ নিবেন, সেই প্রশ্ন আপনি করবেন। উনি কিন্তু বলেছেন আল্লাহ যখন আমাকে আবার বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ দেশের মানুষকে মুক্তির জন্য বাঁচিয়ে রেখেছেন। বারবার ওনাকে হত্যা করার চেষ্টা করা, ওনাকে হত্যা করা যায়নি। আল্লাহর একটা আশীর্বাদ আছে ওনার উপরে। আমি আশা করি আপনি একদিন না একদিন ওনার ইন্টারভিউ নিবেন, উনি দিবেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি দিবেন। এইখানে কোনো লম্বা সিরিয়াল আমরা তো কবে পাবো ঠিক নেই, বিশাল লম্বা সিরিয়াল ওইখানে পাবেন আপনি। এটা হলো মূল বিষয়। আপনি কেন বলি আপনাকে, মানুষ শুনেন, আমাদের দেশের মানুষের একটা মানসিক, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি জানেন, আপনি বিভিন্ন জায়গায় মানসিক একটা ইয়ে আছে। তারা করে কি, এরা জানে বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা মনে করে, উপমহাদেশ শুধু বাঙালিরা, জনপ্রতিনিধিরা দুর্নীতি করবেই, মেম্বার হইলেও সে একটা কিছু করবে, মানে কিছু করবে, তারপর এটা স্বাভাবিক। কিন্তু আমার কাজ হইল চেয়ারম্যান সাহেব, এই যে কামরান ভাই বাবুল, এরা যে দস্তখত দিয়া দিত, আমার কাজ হইল 1, 2 নম্বর হইলো সে দেখে সে মাছ পাইছে কিনা, পাচ্ছে কিনা বাজারে, সে দেখতে চালের দামটা কম আছে কিনা, সে নিরাপদে চলতে পারতেছে কিনা, তার যোগাযোগটা ভালো হয়েছে কিনা, এইগুলো মানুষ দেখে। গত 15 বছরে অবনতি ছাড়া আমাদেরকে, আমি তো মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে দায়িত্ব শেখ হাসিনা ছাড়া উপায়ও নাই, এই দেশটাকে বাঁচাইতে হবে, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া ঠিক না। আপনি দেখবেন ইউরোপে এখন, ইংল্যান্ডে, ইউরোপে দেখবেন দক্ষিণপন্থীরা কিন্তু বিজয়ী হচ্ছে, ইটালিতে হয়েছে, জার্মানিতে হয়েছে। তার কারণ হচ্ছে যারা প্রগতিশীল কিছুটা এরা ফেল করছে। আপনি কনজারভেটিভে যে মেস করে দিয়ে গেছে, কনজারভেটিভ প্রগতিশীল হচ্ছিল, সেই মেস কিন্তু লেবার পার্টি এখন ঠিক করতে পারতেছে না, যার কারণে রিফর্ম, যারা কট্টর জাতীয়তাবাদী, এরা মূলত হিটলার ফলোয়ার, যদিও এরা বলে না, এরা রিফর্ম কিন্তু চলে আসতেছে, এবং সবাই বলতেছে মুখে মুখে যে আগামী নির্বাচনে রিফর্ম সরকার গঠন করবে। কেন? এই যে গ্যাপটা, রাজনীতি নেই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে সব দিকে, তারা ইউরোপ নিয়ে ব্যস্ত আছে, ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে। আমাদের দেশে যে যদি 5ই আগস্টের পরে, এটা তো সাফে বড় হয়েছে ভাই আওয়ামী লীগের জন্য, আমি দায়িত্ব নিয়ে বলতেছি,
এই জুলাই সন্ত্রাস যে সাপে বড় হয়েছে শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। আমরা বুঝতে পারতেছি আমরা আমাদের ফলটা কোন জায়গায়, উনি বুঝতে পারতেছেন ফলটা কোন জায়গায়। আপনি তো বলছেন একদিন যে মানুষ শুধু অতীতটা দেখে, বর্তমানের অতীতটা মূল্যায়ন করে, যে পরবর্তী এর আগে ইউনুসকে দেখবে, শেখ হাসিনা মানুষ করতে পারে। এই জন্য আমাদের প্রয়োজন ছিল, তো এইভাবে আমরা চাই নাই, কিন্তু সাপে বড় হয়েছে দুইটা। ওনার যে জনপ্রিয় কতটুকু বাড়ছে আর কতটুকু কমে আসতেছিল আস্তে আস্তে, চরম মূল্য দিতে হলে এত মানুষের এত না। আমরা আমি আন্তরিক আমি এইভাবে চাইনি, আমি চাইছিলাম একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে হয়, কিন্তু শুধু মূল্য তো আমাদের মুক্তিযুদ্ধটাকে শেষ করে দিচ্ছে এরা। আচ্ছা জামাত আমাদেরকে হুমকি দিচ্ছে, এই যে আপনার জামাতের নির্দেশনা আমাদের চলতে হচ্ছে, যেখানে দুইটা নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ এতদিন আগাইলো, সেখানে জামাত করুণা করতে চায়, মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, মেয়েরা ঘরে থাকবে। হ্যাঁ, চিন্তা করেন আপনি এটা। এই জন্য আমি আপনাকে এটা কিন্তু ভালো হয়েছে, সাপে পড়েছে এবং কর্মীদের মধ্যে একটা রিয়েলাইজেশন। আমি তো ঘুরে আসলাম, আনোয়ারের সাথে আমার মেয়রের সাথে কথা হলো, বিভিন্ন বিষয়ের কথা হচ্ছিল, সেইখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতেছে আনোয়ার, এখানে অনেক কিছু কন্ট্রোল করতেছে আমি জানি। কর্মীদের মধ্যে অন্যদের একটা রিয়েলাইজেশন আসছে, অন্যরকম একটা রিয়েলাইজেশন আসছে। এই ঘুরে আসলাম মেয়রের সাথে, তারপর আপনার এলাকার এমপি যে নাদের মধ্যে মতো কথা হয়, আমাদের রিয়েলাইজেশন আছে। আমার মনে হয় এটা এনিওয়ে বিষয়টা হচ্ছে আপনি যা করতেছেন, আমি কয়েকবার বলছি, আপনি আপনি যা করতেছেন এটা বলা যায় না। আপনি যে তৃণমূল থেকে খুঁজে খুঁজে কর্মীরা এনে তাদের কথা শুনতেছেন, বলতেছেন, সবাই নিয়ে আসতেছেন, এই লকডাউন তো অর্ধেকের বেশি আপনি করাইছেন, অর্ধেকের বেশি আপনি করাইছেন ভাই লকডাউন। এই যে বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়ে কামাল, SM কামাল, ফিল্ডে যেসব ছেলেপেলে আছে, এত সাহস এদের, লকডাউনের দিন স্পট থেকে নিয়ে লাইভ করবে তারা, আরে মোবাইলটা নিও না, অ্যারেস্ট হওয়া যাবে না, স্পট থেকে নাকি লাইভ করবে তারা, ওরা মারা যাবে। আচ্ছা দেখেন এই পটুয়াখালী মিছিলটা, পটুয়াখালীতে বিশাল মিছিল, এমনকি আপনি দেখেন জুড়িতে বিশাল মিছিল হয়েছে। হ্যাঁ, ওরা কাফন পরে মিছিল করতেছে পটুয়াখালীতে। আরেকটা এইবারে একটা অ্যাচিভমেন্ট কি জানেন, আওয়ামী লীগে কোথাও কিন্তু একটু ছিঁড় দড়াইতে পারে নাই, যেটা 111 সময় কিছু করতে পারছে। এবং দেখেন কোন নেতা নাই, সব গ্রাসরুটের ছেলের নাম, কোন নেতা নাই, কিন্তু একটু ছিঁড় দড়াইতে পারে নাই। কিন্তু নেতা গেলে মাইর খাবে তোরে ভাই, কোন নেতা যাক না, যদি যায় গিয়ে বলে কি একটু উল্টো দিবে, আর যদি বলে যে ঠিক আছে আমিও লাঠি নিতেছি, তাইলে বললো ঠিক আছে। আর যদি বলে ভাই একটু, ওইসব আর এখন শুনবে না। এবার মানুষ একটা জিনিস, তিনটা বলি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, এই প্রশ্নে কোনো আপোষ নেই। এই জন্য আমি বলি, ওরা আওয়ামী লীগকে বাঁচায় না ভাই, আওয়ামী লীগকে বাঁচায় বিরোধীরা। যখন ওই মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসে, যখনই বঙ্গবন্ধুর উপরে আঘাত আসে, তখনই কিন্তু আওয়ামী লীগ কর্মীরা সব ভুলে যায়। আপনি তো আওয়ামী লীগ করেন না, বিকল্প থাকে না মানুষের সামনে, বিকল্প নাই তো, এবং শেখ হাসিনার তো বিকল্প নেই। সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমাদেরকে যত চেতনাবাদী বলুক না কেন, চেতনার ব্যবসায়ী বলে, এবার প্রমাণ হয় নাই আওয়ামী লীগ আর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে আর কেউ নেই। বাংলাদেশের দুইটা শক্তি এখন, পক্ষ বিপক্ষ, এটা সবসময় ছিল। এন্টি আওয়ামী লীগ যত, সবাই এন্টি লিবারেশন, প্রো আওয়ামী লীগ মানে প্রো লিবারেশন। এখানে আওয়ামী লীগের তো কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আপনি যাই বলেন না কেন, আপনি ওইখানে তো বিকল্প আছে ভাই, ওইখানে তো লড়াইটা চলতেছে, কে জিতবে, নেতাটা কে হবে, জামাত না বিএনপি। মধ্যখানে ছাগলের 3 নম্বর বাচ্চা, আজকে ফখরুল বলছে ওরা তো ভোট পাবে না, তাই এইসব করতেছে। ছাগলের 3 নম্বর বাচ্চারা হুক করে দিচ্ছে এনসিপি। এটা হলো ইউনুস যেমন ছাগলের 4 নম্বর বাচ্চা, এইগুলোর 3 নম্বর বাচ্চা, বুঝছেন?
সুতরাং এই যে যুদ্ধটা, আগে জামাত বিএনপি কে নির্ধারিত হোক, উভয়ের শত্রু কিন্তু আওয়ামী লীগ, সবার শত্রু আওয়ামী লীগ, আবার তাদের মধ্যে আবার দ্বন্দ্বটা আছে। এই যে জিনিসটা, আর এটা শেষ হইতে হবে। লড়াইটা সরাসরি হবে বাড়ি ভাই, আটতে হবে, প্রয়োজনে আমি এখান থেকে যাবো, আপনি যাবেন, আমরা যুদ্ধে যাবো। লড়াইটা দেশটাকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, বঙ্গবন্ধুকে বাঁচাতে হবে। আমরা অন্য সংগঠনগুলো মিলিতভাবে একটা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখেন, নানা রকমের মত আছে, নানা রকমের মত আছে। কেউ বলছে বাংলাদেশের সমস্ত বিবৃতি ইত্যাদি সব বয়কট করা উচিত, কেউ বলছে বাংলাদেশের মিশনকে বয়কট করে দাও, ওখানে কেউ যাবে না। তো কেউ বলছে যে না, আমরা বাংলাদেশে এই সরকার থাকাকালীন উনি যতদিন পদে আছেন ততদিন আমরা কেউ যাব না। এগুলো ভিন্ন ভিন্ন মত আছে, কোনো আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি। আমরা কালেকটিভলি ভারতবর্ষের অন্য সমস্ত মিডিয়া সংগঠন তারা একত্রিত হবে, একত্রিত হয়ে যেদিন বৈঠক ডাকবে ততদিন পর্যন্ত আমরা তার আগে অপেক্ষা করছি, একটা সময় তাকে দিতে চাই। তিনি তার সময় নিয়ে একটু আলোচনা করুন, কথা বলুন লোকজনের সঙ্গে, শুভানুদ্দারের সঙ্গে কথা বলুন, যিনি তাকে নিয়োগ দিয়েছেন তার কাছেও তো পৌঁছে গেছে আমাদের প্রতিবাদপত্র, ফলে তিনি দেখে তাকে জিজ্ঞেস করবেন কি হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তো বুঝতে পারবে যে এতে ভারত বাংলাদেশ সম্পর্কটা নষ্ট করার জন্য তার কোনো ভূমিকা আছে কিনা, তা তিনি কোনো ষড়যন্ত্র করছেন কিনা সেটাও জানতে চাইবে তারা। ফলে সেই জন্য আমরা একটু সময় দিতে চাই, সময় দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবো। আপাতত এটা ঠিকই যে অন্য মিডিয়া সংগঠনগুলো, আরো সংগঠন, প্রেস ক্লাব ছাড়া আরো সংগঠন যারা আছে তারা একত্রে বৈঠকে বসতে পারে। এটাকে সর্বশেষ রাজনাথের বক্তব্যের পর বাংলাদেশ যে প্রতিক্রিয়া দিয়েছে, ওটা কি একই সূত্রে গাঁথা মনে হয় আপনার? হ্যাঁ, কারণ একজন অনির্বাচিত সরকারের মুখপাত্র তো বেচারি, সে তো সরকারি চাকরি করে, তাকে বলা হয়েছে এটা বলতে হবে, যে তিনি তাই বলেছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টারকে মানে তিনি কূটনৈতিক প্রোটোকল শেখানোর একটা বয়ান বলেছেন আর কি। তো সেটা এখনো ভারত সরকার উপেক্ষা করেছে, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাছাড়াও বড় কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু ভুটানে আজ সফর করছেন, তিনি আগামী 2 দিন ভুটানে সফর করবেন, ফলে সেই কারণে গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে বেশি ব্যস্ত। সেই জন্য কি কি এসব মন্তব্য করলো সেসব নিয়ে এখন তারা মাথা ঘামাচ্ছে। ভবিষ্যতে আমাদের যখন কোনো সাংবাদিক সাপ্তাহিক বৈঠক হবে, ব্রিফিং হবে, তখন আগে প্রশ্নটা উঠবে, তখন দেখা যাবে ভারত সরকারের মনোভাব কি। তো হ্যাঁ, তার যেভাবে আমার মনে হয় হয়তো সেটাই তাকে দিয়ে হয়তো বলানো হয়েছে এরকম, মানে যিনি নির্বাচিতই নন সরকার, তিনি প্রোটোকল শেখাচ্ছেন। একটা অদ্ভুত ব্যাপার, এইসব জিনিস তো কখনো দেখা যায় না, এগুলো ভাবা যায় না তো কোনো। তিনি আগে নির্বাচিত হন, হয়ে আসুন, তারপরে তিনি বলতে, তার একটা রাইট জন্মায়। তাকে তো অ্যাকচুয়ালি সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যাতে এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া শেষে একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে নিয়ে আসেন ক্ষমতায়, যেটা কারণ পলিটিক্যাল পার্টি বেসড ডেমোক্রেসি না আছে সেখানে। এরকম তো সেনা বেসড কোনো আর্মি ভিত্তিক কোনো ডেমোক্রেসি নয়, আর তিনি মন গড়াতে বসে পড়েছেন এরকম কোনো ডেমোক্রেসি নয়। সেটা সাময়িক সময় যায়, সেটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এতদিন কেয়ারটেকার সরকার থাকে না, অবশ্য বলাটাও তো মুশকিল, কারণ তিনি তো তার ব্যাখ্যাও দিয়ে রেখেছেন আগে যে আমি তো অন্তর্বর্তীকালীন, আমি তো কেয়ারটেকার। অন্তর্বর্তীকালীনের কথা সংবিধানে কিছু লেখা নেই, এটা যতদিন খুশি থাকতে পারে, কিন্তু কেয়ারটেকার হলে দিতে হবে নির্বাচন 3 মাস। জানি না সেটা যদি হয় এখন এর মধ্যে, এখন তো অনেক কিছু শুনেছিলাম কিন্তু সেসব নেই। তা আমরা খুবই এটার জন্য খুব দুঃখিত, খুব মানে এরকম ভাবতেই পারিনি যে এরকম একটা সিনিয়র পজিশনে থেকে কেউ একটি অপর ভিন দেশের, অন্য দেশের সাংবাদিকদের এইভাবে অপমান করবে। এটা মানে তার রুচিবোধ সম্পর্কে প্রশ্ন জাগছে, সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় তিনি বুঝতে পারবেন, আমার ধারণা তিনি ভারত থেকে তার ব্যাপারে দ্বিতীয় বক্তব্য এলো, এটাকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ব্যাপারটা নিয়ে উনি মিসকোট করেছিলেন ফেসবুকের মাধ্যমে। সেটা প্রেস ব্রিফিং এ আপনাদের জয়সওয়ালকে জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, তিনি তো সরাসরি বলেছেন যে, উত্তর তো দিয়েছিলেন যে এগুলো এরকম তো কিছু আলোচনা হয়েছে বলে আমাদের জানা নেই। উনি কি বলেছেন আমাদের জানা নেই, তখন তো সরাসরি খণ্ডন করা হয়েছিল বক্তব্য।
এখনো আমাদের এই বিষয়ে তো ভবিষ্যতে যখন তারা মত দেবেন তো দেবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তার যে লাগাতার যে বিহেভিয়ারের কথা, আচরণের কথা বলছো, সেটা মানে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার, এবং তার যেটা দায়িত্বের মধ্যে পড়ে না, তিনি সেই দায়িত্বকে, সেই সীমারেখাকে লঙ্ঘন করছেন। এই কারণে যে কোনো কারণেই চাকরি চলে যেতে পারে, সাধারণত চলে যাওয়া উচিত আর কি, চলে যায় আর কি। কিন্তু জানি না, তার তো ক্ষেত্রে তিনি নিজে যদি ভুল স্বীকার করেন চাকরি থাকবে, এরপরে হয়তো থাকলে আমি জানি না, তাতে মোহাম্মদ ইউনূসের সম্মান কি করে বাঁচবে তাও জানি না। আমি আমাদের বাংলাদেশের কিছু পত্রিকার পোস্ট কার্ড আমি দেখেছি অনলাইনে, ওইখানে তার বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে, যেটা বলা হয়েছে যে এরকম কিন্তু লবিশ ফার্মের মাধ্যমে যেগুলা হচ্ছে এগুলা আগামীতে আরো হবে, এগুলাকে গুরুত্ব দিতে নেই। না, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে উনার বক্তব্যটাকে এখানকার কিছু মিডিয়া পোস্ট কার্ড মতো করে অনলাইনে আমি দেখেছি, ওইখানে বলা হয়েছে লবিশ ফার্মের মাধ্যমে এগুলা আয়োজন হচ্ছে, এগুলো কোনো গুরুত্ব নাই, এগুলোকে পাত্তা দিতে নাই, এরকম আরো অনেকগুলো ইন্টারভিউ সামনে আসবে। সেটা ঘটনা তো আমি তো জানি আমাদের ইন্টারভিউ নেওয়ার পর আরো বহু সাংবাদিক তার কাছে অনুরোধ করেছেন, যে তারা আসলে জানতেন না যে তিনি আসলে ইন্টারভিউ দেওয়া শুরু করছেন। ফলে তারা এখন সবাই আবেদন করেছেন, এবং অনেকেই আবেদন করেছেন, এবং তাদের ইন্টারভিউ গুলো উনি যখনই সময় পাবেন সেই অনুসারে হয়তো এক এক করে দেবেন আর কি। আরো ইন্টারভিউ তো আসছে, যেটা ঘটনা, এবং আসবে। আমাদের প্রেস সচিবের বক্তব্য, ফলে উনি যেটা মন্তব্য করছেন, তিনি কতজন সম্পর্কে এমন মন্তব্য করবেন? আমার সঙ্গে তো ইন্টারভিউ, যে আমার একই সঙ্গে ইন্টারভিউটা হয়েছে, যেটা হচ্ছে ওয়াশিংটনের একটা রেডিও, তারাও ইন্টারভিউ নিয়েছে, একই ধরনের প্রশ্নের আসলে মিলও ছিল। ওয়াশিংটনের প্রশ্নের সঙ্গে আমার প্রশ্নের খুব মিল ছিল, ফলে তারাও তো নিয়েছে। আমি ওই 3টে আন্তর্জাতিক গণমাধ্যম ছাড়াও আমি এটা জানি, যেমন ব্লুমবার্গে তিনি ইন্টারভিউ দিয়েছেন, ব্লুমবার্গে এখনো প্রকাশ করেনি, তারা দেখছেন কবে প্রকাশ করবেন। জাপানে ইন্টারভিউ দেওয়ার কথা, অস্ট্রেলিয়াতে দেওয়ার কথা যেটা শুনেছি, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু সংবাদপত্রে সেখানে দিতে পারেন। মানে গোটা বিশ্ব জুড়ে তিনি একটা, আমি যেটা আগে জানি না, তোমার ওখানে বলা হয়নি, অন্যদের বলেছিলাম হয়তো, যে উনি একটা মিডিয়া যুদ্ধ শুরু করছেন, যেটা এতদিন একতরফা একটা হচ্ছিল, এখন আর একটা কাউন্টার তিনি তার জবাব দিচ্ছেন, এই আর কি।